এবার প্রাথমিক দলটাকে কাটছাঁট করবে টিম ম্যানেজমেন্ট। 24 সংখ্যাটাকে এবার নামিয়ে আনা হচ্ছে 18-তে। প্রথমবার জাতীয় দলের দ্বার উন্মুক্ত হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে আসা শরীফুল ইসলামের জন্য। নতুন দিনের সম্ভাবনাকে মাথায় রেখে আরও একবার জাতীয় দলের স্বাগত জানানো হচ্ছে আফিফ হোসেন আর নাজমুল শান্তকে। বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে 15 জানুয়ারি। রিয়াজাদ আজিমের রিপোর্ট। ক্রিকেটারদের এই উচ্ছলতা মিরপুরের প্রাণ, তারুণ্য আর অভিজ্ঞতার অপার সৌন্দর্য। এবার মিলন মেলা ভাঙার অপেক্ষা 24 জনের দল 23-এ নেমেছে পারভেজ ইমনের ইনজুরিতে। ফাইনালি বাদ পড়ার অপেক্ষায় আরো 6, দল প্রায় চূড়ান্ত। বোর্ড সভাপতির অনুমোদনের অপেক্ষা। প্রথমবার জাতীয় দলের মূল স্কোয়াডে ঢুকছেন পেস সেন্সেশন শরীফুল ইসলাম। বঙ্গবন্ধু টি-20তে আলো কেড়েছেন, 10 ম্যাচে 16 উইকেট তার। ইনজুড তাসকিন থাকছেন 17 সদস্যের স্কোয়াডে। 5 পেসার রাখতে চায় ম্যানেজমেন্ট। মোস্তাফিজ রুবেলের সাথে আছেন সাইফুদ্দিন। আছে ভিন্ন ভাবনাও, দলে আলাদা নেট বোলার না থাকায় বহর হতে পারে 18 জনের। কপাল খুলবে সেক্ষেত্রে হাসান মাহমুদ অথবা আলামিনের। স্পিন ডিপার্টমেন্টে সাকিবের সঙ্গী তাইজুল, শেখ মেহেদীর অফ স্পিনটা চায় ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডার নিয়ে নির্বাচক প্যানেল। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস। 3 নম্বরে বিশ্বসেরা সাকিব আল হাসান, মুশফিক রিয়াদ অটোমেটিক চয়েস। মূল দলে থাকা নিয়ে শঙ্কা নেই সৌম্য সরকার, নাজমুল শান্ত, আফিফ হোসেনের। নাইম শেখ ডোমেস্টিকে উজ্জ্বল, সবশেষ টুর্নামেন্টে 260 রান করেছেন, শতক হাঁকিয়েছেন। আর দীর্ঘদেহী ইয়াসির রাব্বি তো ছিলেন 4র্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। মিডল অর্ডারে তাকে সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। বিকেএসপিতে 2 প্রস্তুতি ম্যাচ, শুধুই আনুষ্ঠানিকতার। দল নির্বাচনে যার কোনো ভূমিকা নেই 18তম সদস্যের ভাগ্য খোলা ছাড়া। রিয়াসাদ আজিম, 71। ঘরের মাঠে বাংলাদেশ কাঁদিয়ে ছেড়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোকে। ক্যারিবিয়ানরা সে খবর জানে। আর তাই ওয়ানডে আর টেস্ট সিরিজে জয় পরাজয়ের নিরিখে টাইগাররা এগিয়ে ভনিতা ছাড়াই স্বীকার করলেন উইন্ডিজ কোচ ফিল সিমন্স। তবে নিজের দলটাও যে একেবারে মন্দ না, বেশ ভালোই গোছানো, সেই বার্তাও দিলেন ক্যারিবিয়ান ওস্তাদ। এতেশাম সবুজের রিপোর্ট। মাস্কের কারণে চেহারাগুলো আড়াল হয়েছে, না হলেই বা কি হতো। সবাই জেনে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে অখ্যাত এক দল এসেছে বাংলার জমিনে। শেষ দেখায় ব্র্যাথওয়েট হেটম্যানরাই যখন পারেনি, এবার পুচকে দল তাই করে দেখাবে নাকি? বাংলাদেশে পৌঁছে ওরা আছে 3 দিনের আইসোলেশনে। ওখান থেকে কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলন অনলাইনে। 3 পেসার আর 2টা স্পিনার নিয়ে ব্যালেন্সড একটা দল গড়েছি। কে আছে কে নেই ভাবার সুযোগ নাই। সিরিজ জেতার জন্য সব প্রস্তুতি আছে। এখন কেবল দরকার মাঠে ক্রিকেটারদের অ্যাটিটিউড আর পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সবশেষ দেখা ইংল্যান্ড বিশ্বকাপে, যেখানে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ডও আছে। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজেও বাংলাদেশেরই জয়ধ্বনি। বিষয়টা ক্যারিবিয়ানরা বুঝেছে, মেনেছে। তাই সিরিজে টাইগারদেরই ফেভারিট বলছে। যে কোনো দেশের বিপক্ষেই তাদের ঘরের মাঠে জেতা কঠিন। সেই হিসাবে অবশ্যই এই সিরিজে বাংলাদেশই ফেভারিট। কিন্তু আমরাও 2টা আন্তর্জাতিক সিরিজ খেলে এসেছি। এর চেয়ে বড় প্রস্তুতি আর কি হতে পারে? এই সিরিজে মাঠের লড়াইয়ের বাইরেও একটা লড়াই আছে বাংলাদেশের তথা বিসিবির। করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা। তাই জৈব সুরক্ষার মাধ্যমে ওদের নিরাপদ রাখছে বোর্ড। কোভিড-19 পরীক্ষাতেও সবাই পেরিয়ে গেছে। কোভিড সুরক্ষা ব্যবস্থা বেশ ভালো নিয়েছে বিসিবি। সবাই বেশ ভালোই আছে। 3 দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার ওদের অনুশীলন শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে গেছে। এতেশাম সবুজ, 71। পঞ্চ পাণ্ডবের কারো মনে আক্ষেপ, কারো মনে অপূর্ণতা। এতগুলো বছরে একটা বড় সড় ট্রফি জিততে না পারা। আগামী 3 বছরে মনের গহীনে থাকা সেই দুঃখ মোচনের সুযোগ টাইগারদের সামনে। 3 বিশ্বকাপ তো আছেই, থাকছে এশিয়া কাপও। সাকিব আল হাসানের কাছে খেলা যোগের জানতে চাওয়া ভবিষ্যৎ বাংলাদেশ দলের অবয়ব তিনি কেমন দেখেন। একটু ভাবলেন, উত্তর দিলেন। চলুন দেখে নেওয়া যাক। ক্যাপ্টেন্সি আপনি কি কি চেঞ্জ আসলে বাংলাদেশ দলে আনতে চান? টি-20তে আমাদের একটু বেশি চেঞ্জের দরকার। 5 বছরের একটা প্ল্যান করতে চান। একজন লেগ স্পিনারের খোঁজে অনেকদিন ধরে ছিলাম। সাকিব টেস্টে লঙ্গার ভার্সনে খুব বেশি ইন্টারেস্টেড না, বরং শর্টের ভার্সনগুলোতে বেশি ফোকাসড। মানুষের কথা শুনে হয়তো রিয়্যাক্ট করতে পারে এবং দ্যাট ইজ অলসো ফাইন। আমরা ওয়ানডে প্রসঙ্গে আসবো, তার আগে একটু টি-20 নিয়ে কথা বলতে চাই।
3 বছরে 3টা ওয়ার্ল্ড কাপ, যা 2টা টি20 ওয়ার্ল্ড কাপ হবে, এবং নির্বাচকরা বলেছে যে দিস ইজ হাই টাইম নতুনদেরকে পিক করতে হবে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি নিজে তো সবশেষ বঙ্গবন্ধু কাপে খেলেছেন, ইয়াংস্টারদের পারফরমেন্স আপনি দেখেছেন। এই ইয়াংস্টারদেরকে প্রমোট করার, ইজ দিস দ্য রাইট টাইম টু অ্যাচিভ সামথিং বিগ এই ওয়ার্ল্ড কাপগুলোতে? আসলে 2টা ওয়ার্ল্ড কাপ থাকলেও আমরা কিন্তু খুব বেশি একটা টি20 খেলছি না, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের জন্য একটু নেগেটিভ সাইড। কারণ যদি অনেক বেশি টি20 ম্যাচ খেলতাম তাহলে হয়তো অনেক প্লেয়ারকে সুযোগ দেওয়া যেত, এবং দেন সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্টের জন্য ইজি হতো আসলে কোন টিমটা নিয়ে তারা ওয়ার্ল্ড কাপে আসলে এগোতে চায়। একটা ডোমেস্টিক টুর্নামেন্টের উপরে আসলে তো সব কিছু নির্ভর করে না। এটাতে যারা ভালো করেছে দেখা যাচ্ছে তারা পরে সিরিজে, টুর্নামেন্টে কিংবা সিরিজে ভালো করছে না, আবার যারা খারাপ করেছে তারা দেখা যাচ্ছে হঠাৎ করে ভালো করছে। সো কোনো একটা সিরিজ নিয়ে আসলে কোনো পার্টিকুলার প্লেয়ার কিংবা কোনো একটা টিম তৈরি করে ফেলা ঠিক বলে আমি মনে করি না। এটা একটা কনসিস্টেন্ট সিস্টেম থাকা উচিত, এবং ওই সিস্টেমের মাধ্যমেই আমার কাছে মনে হয় যে সামনে এগোনো উচিত। সাকিব মানে নিজে জানে যে সে কি চায়, কি করতে চায়, নিজের জায়গা অনেক ক্লিয়ার থাকেন। যেটা ওয়ার্ল্ড কাপের গল্পটা বলছিলেন, একইভাবে আপনি দীর্ঘদিনের একটা নিষেধাজ্ঞার পর আপনি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ফিরেছেন, সেখানে আমরা পুরনো সাকিবকে পাইনি। সেটা কি ফরম্যাটের কারণে, বা রিজনটা আপনার কাছে কি মনে হয়? হয়তো ওডি মানে 50 ওভার কিংবা লঙ্গার ভার্সন হলে আমার জন্য খুব ভালো হতো, বাট আমি আসলে ওটা নিয়ে খুব বেশি একটা অরিড না। আমার দরকার ছিল কিছু টাইম মাঠে থাকা, সিচুয়েশনগুলোর সাথে একটু ইউজ টু হওয়া। আমি নিতান্তই ওই টুর্নামেন্টটাকে নিজের প্র্যাকটিস কিংবা একটা ভালো সিরিজ কিংবা টুর্নামেন্টের আগের একটা প্রস্তুতি হিসাবেই নিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে টাইমটা আমি মাঠে স্পেন্ড করেছি ম্যাচগুলোর ভেতরে, ওটা আমাকে খুব বড় হেল্প করবে এই সিরিজের আগে, এবং ওটা থেকে এই পজিটিভ জিনিসটাই আমি নিতে পারবো। সাকিবের পরে গ্লোবাল স্টার ওভাবে আমরা অন্তত টি20তে পাই না, মানে এই ল্যাকিংসটা কেন সাকিব আল হাসান? কনসিস্টেন্সি আমার কাছে মনে হয় এটা একটা বড় জায়গা। ধরেন এবার যখন এই যে আইসিসির ওডিআই মানে টিম অফ দি ডেকেড দিল, বাংলাদেশের একজন হিসাবে আমি যে প্রতিনিধিত্ব করতে পেরেছি, আমি অবশ্যই এক্সপেক্ট করব যে নেক্সট 10 বছরের যখন টিমটা দিবে যেন বাংলাদেশের 2 জন কিংবা 3 জন থাকুক। 3 জন থাকাটা খুবই ডিফিকাল্ট, বাট 3 ফরম্যাট মিলে কিন্তু 3 জন থাকতেই পারে, আমি বিশ্বাস করি। যদি এটা না থাকে এটা হবে হতাশাজনক। লাস্ট 10 বছরে একজন ছিল, সেকেন্ড 10 বছরে অ্যাটলিস্ট 2 থেকে 3 জন থাকা উচিত। তো এটা যদি থাকতে হয় অনেক বেশি কনসিস্টেন্ট হতে হবে। তো এই কনসিস্টেন্সি জায়গাটা আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজখবর রাখেন, তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথে পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা। শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের ওয়ানডে আর টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ আকিল হোসেইনের কথা থাকছে মাদি হাসানের রিপোর্টে। যে কোনো কাজের ক্ষেত্রে আইকন থাকা বড্ড প্রয়োজন। তারাই তো শেখায়, দেখায়। সুনীল নারাইন আর আকিল হোসেনের যেমন ফার্স্ট ক্লাসে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অথবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ট্রিনবাগো নাইট রাইডার্সে বিশ্বের অন্যতম সেরা স্পিনারের ছায়াতেই বেড়ে উঠেছেন আকিল হোসেন। কি আছে এই বাহাতি স্পিনারের বোলিংয়ে? স্পিনার হলো ফ্লাইট দেওয়ার প্রবণতা কম, গতিতে কোনো ছাড় নেই, জমানো নেই কোনো দুসরা অথবা বাড়তি টার্ন অ্যান্ড বাউন্স। আকিলের একমাত্র মারণাস্ত্র বলতে গেলে তার স্ট্রেইট ডেলিভারি। ওটা খেলা কতটা কঠিন! অন্তর্জালে আকিলের উইকেট টেকিং ডেলিভারি যত আছে তার বেশিরভাগই ওই সোজা বল। হয়তো অসম্ভব প্রতিভাবান নন, তবে লাইন লেন্থে একদম অ্যাকুরেট। সহজ কথায় ভীষণ কার্যকর বোলার। এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া আকিল হোসেন ডোমেস্টিক সার্কিটে একদিনের ম্যাচ খেলেছেন 28টা, উইকেট নিয়েছেন 37টা। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তার ইকোনমি। ওভার প্রতি 4-এর কম রান দিয়েছেন এই বোলার। আরো বিশ্লেষণ করতে গিয়ে 2 মৌসুমের পরিসংখ্যান খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা রান খুব একটা বের করতে পারছেন না আকিলের বোলিংয়ে। ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে সবশেষ 2 সিজনে তার মোট 648 ডেলিভারির বিপরীতে ডট বলই 412টা। সর্বশেষ 2 মৌসুমে ওয়ানডে ফরম্যাটে তার মোট বল যেটা থেকে কোনো রানই করতে পারেননি, এমন ডেলিভারি 64%। বাংলাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পায় স্পিন বোলাররা। তবে যেহেতু আকিল হোসেনের বোলিংয়ে ব্যাপক বৈচিত্র্য নেই, সে কারণে আনপ্লেয়েবল হওয়ার সুযোগও সম্ভবত নেই। ডট খেলিয়ে চাপ বাড়িয়ে উইকেট নেওয়ার বাতিক আকিলের, সেটা জেনেই হয়তো তার বলে স্ট্রাইক রোটেট করে সামাল দিতে চাইবে টাইগাররা।
মাহাদি হাসান, ৭১। এরকম একটা টেস্ট ম্যাচ 5 দিন দেখা যায় এক নাগাড়ে। ভারত ড্র নিয়ে মাঠ ছাড়ল মাথা উঁচু করে। বৈরী আবহাওয়ায় হাল ধরেছিলেন হনুমা বিহারি আর রবিচন্দ্রন আশ্বিন। অস্ট্রেলিয়া ঝড় ঝাপটা সামলেছেন শক্ত হাতে দাঁতে দাঁত চেপে। দুজনে আবারও প্রমাণ করলেন বনেদি টেস্ট ক্রিকেট ধৈর্যের পরীক্ষা। ভারত অস্ট্রেলিয়ার ক্লাসিক টেস্টের বিস্তারিত কোহিনুর কণা রিপোর্টে। ছবিটা ভালো করে খেয়াল করুন। অজি কাপ্তান টিম পেইন অশ্বিনের দিকে ফিরে বিড়বিড় করছে। ভালো কিছু যে বলছে না সেটা অভিব্যক্তি বলে দিচ্ছে। এমনভাবেই প্রতিনিয়ত উইকেটের পেছন থেকে ভেসে আসছিল হাসি তামাশা। মাঠের ভিতরে অস্ট্রেলিয়ার ক্রিকেটার আর গ্যালারিতে সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্য। একদিকে স্লেজিং আর অন্যদিকে বিহারি অশ্বিনদের টিকে থাকার লড়াই। সিডনিতে এই দুই ডুও যেন হয়ে উঠল আহত বাঘের মতোই ভয়ানক। বিহারির হ্যামস্ট্রিংয়ে চোট আর কোমরের ব্যথায় কাতর অশ্বিন। যেখানে নড়াচড়া করাই দায় সেখানে 161 বল টিকে থাকার অবিশ্বাস্য এক যুদ্ধ জয় করলেন হনুমা বিহারি। পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে 128টি বল খেললেন রবিচন্দ্র অশ্বিন। হার না মানা মানসিকতা তো ভারতীয়দের ডিএনএতেই গড়া, যেটা আরও একবার নতুন করে দেখালো এই দুই ক্রিকেটার। নতুন বছরের সিডনি টেস্ট যেন প্রতিবাদ আর অফুরান ধৈর্যের সর্বোচ্চ বার্তা হিসেবে জায়গা করে নিল ক্রিকেট ইতিহাসে। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়ের জন্মদিনে উপহার দিল এমনই এক অবিস্মরণীয় পার্টনারশিপ। অসাধারণ এই ম্যাচের পর অনুভূতি জানালেন টিম ইন্ডিয়ার এই দুই যোদ্ধা। এই ম্যাচটা আমাদের কাছে খুবই স্পেশাল। ম্যাচ শেষ হওয়ার পর মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। সেই সময় আমরা সেলিব্রেশন পর্যন্ত করতে পারি। অন্যমনস্ক হলেই বড় দাদার মতো অশ্বিন আমাকে বলছিল, আর কিছু না ভেবে শুধু খেলায় ফোকাস কর। এই ম্যাচ জীবনে আমি ভুলতে পারবো না। ভারতের লড়াই দেখে অসুস্থতার মাঝেও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন শুভকামনা। ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার টুইট করে বলেছেন, টিম ইন্ডিয়ার জন্য সত্যি গর্ব হচ্ছে। শেষ পর্যন্ত পরের জন্য গর্ত করে সেই গর্তে এখন নিজেই পড়ে আছেন টিম পেইন। ম্যাচে গোটা কয়েক ক্যাচ ফেলে অধিনায়ক থেকে হয়েছেন খলনায়ক। আর এই সময়টায় অশ্বিনের পেইন কিলার ইঞ্জেকশনটাই বোধহয় পেনের সবচেয়ে বেশি দরকার। কোহিনুর কণা, ৭১। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ শেষ, এখনও কাটেনি রেশ। আর ওই রেশ ধরেই শুরু হয়ে যাচ্ছে 13 ক্লাবের প্রিমিয়ার লিগ। এবার 4 ভেন্যুতে বিপিএল সম্পন্ন করবে বাফুফে। বিশেষজ্ঞরা ধারণা করছেন অন্য যে কোনো বারের চেয়ে এবারের লিগটা হবে জমজমাট। প্রথম ম্যাচেই মাঠে থাকছে বড় দল বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ পুচকে উত্তর বারিধারা ক্লাব। অর্ণবাপী রিপোর্ট। বাংলার ঘরোয়া ফুটবলে হয়তো আপনার আগ্রহ নেই। এখানে মেসি, রোনাল্ডোর মতো বড় তারকাও নেই। রাত জেগে ইউরোপিয়ান ফুটবলের দেখে যে আনন্দ মেলে, দেশের ফুটবলে তার ছিটে ফোটাও নেই। এত সব কিছুর মধ্যেই চলছে বাংলার ফুটবলারদের এগিয়ে চলার লড়াই। সেই উত্তাপ নেই, তবুও আবাহনী, মোহামেডান নাম শুনলেই মনে পড়ে যায় ফুটবলের সেই সোনালী অতীত। আকাশী নীলরা ফাইট দেবে চ্যাম্পিয়নশিপের জন্য। বদলে যাওয়া মোহামেডানের আশা হতাশ করবে না মোটেও। সদ্য শেষ হওয়া ফেডারেশন কাপের ফাইনালে খেলা বসুন্ধরা কিংস আর সাইফ স্পোর্টিং ক্লাবই কি শিরোপার যোগ্য দাবিদার? আগা থেকে গোড়া পেশাদারিত্বে মোড়া এই দুই ক্লাবের লক্ষ্য একটাই, দেশের ফুটবলকে এগিয়ে নেয়া। শেখ জামাল ধানমন্ডি আর শেখ রাসেল কেসি দুই দলের সাথেই আছে লিগ জয়ের ট্যাগ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তারা উঠবে জ্বলে, সেই আশা করা যায় কি? সবগুলো ঢাকার ক্লাবের ভিড়ে একলা একা চট্টগ্রামের আবাহনী হয়তো সেরা 4 থেকে লিগ শেষ করলেই হবে খুশি। ঘরোয়া ফুটবলে জায়ান্ট কিলার নামেই পরিচিত রহমতগঞ্জ আর আরামবাগ ক্রীড়া সংঘ। মাঝে মধ্যেই ওরা পাল্টে দেয় পয়েন্ট টেবিলের হিসাব নিকাশটা। ওদের সাথে পাল্লা দিয়ে বড় ক্লাবগুলোর জ্বালা বাড়াবে উত্তর বারিধারা। আর্থিক অনটনে এবারের লিগের ব্রাদার্স ইউনিয়ন আর মুক্তিযোদ্ধার খেলাটাই ছিল অনিশ্চিত। কেটে গেছে শঙ্কার কালো মেঘ, মুক্তিযোদ্ধা পেয়েছে নতুন স্পন্সর। ক্লাব কর্তাদের আশ্বাসে ব্রাদার্স ইউনিয়ন শেষ মুহূর্তে থাকছে লিগে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবলের প্রতি কমিটমেন্ট, ফুটবলের প্রতি তাদের অবদান, তাদের অতীত ঐতিহ্য সকল কিছু কনসিডার করে আমাদের প্লেয়ার্স কমিটির ডিসিশন অনুযায়ী আগামীকাল থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় অংশগ্রহণ করছে। করোনার কারণে দর্শকদের জন্য মাঠে যেতে আছে কিছুটা বাধা। পছন্দের ক্লাব থেকে টিকিট নিয়ে দেখা যাবে খেলা, সেই সাথে সুযোগ থাকছে সব ম্যাচ টিভির পর্দায় দেখার।
টঙ্গীর ভেন্যু নিয়ে কেটে গেছে জটিলতা। আমরা যেভাবে করে মাঠ প্রস্তুতি করছি এবং যেভাবে করে আমরা আর্চারি ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছি, আমরা ইতিমধ্যে আজকেও কথা বলেছি, এর আগেও কথা বলেছি, জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আশা করছি যে আমাদের খেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। বাকি সময়টা সপ্তাহের বাকি 6 দিন বা 5 দিন তারা মাঠ ইউজ করবে এবং এই বিষয়গুলো উল্লেখ করে গতকালকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বুধবার থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম 6টা ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অর্ণব বাপি, ৭১। ফুটবলের উন্নতি সম্ভব না রাতারাতি। প্রথমবার কাজ করতে এসে আতাউর রহমান মানিকের এমনই উপলব্ধি। তবে তাদের দলনেতা কাজী সালাউদ্দিন বদ্ধপরিকর সাফল্যের ভুবনে দেশের ফুটবলকে নিয়ে যেতে, বললেন বাফুফের সহ-সভাপতি। দায়িত্ব নেওয়ার পর 100 দিনের কাজে ছিল পরিষ্কার পরিকল্পনার ছাপ। ফেডারেশন ধীরে ধীরে কাটিয়ে উঠছে টাকার অভাব। ইহতেশাম সবুজের রিপোর্ট। যেন যুদ্ধ জয়ের আনন্দ দেশের ফুটবলে এর চেয়ে বড় বিজয় বোধহয় আর হয় না। সময়টা 2016 বাফুফের নির্বাচনে। সবশেষ নির্বাচনের চিত্রটা অবশ্য এমন। আনন্দের রেশ অনেকটাই কমে এসেছে। হয়তো জয়টা কাজী সালাউদ্দিনের কাছে অভ্যাসে পরিণত হওয়াতেই এমনটা। নিজে যেমন সফলতার চূড়ান্ত শিখরে, দেশের ফুটবলে কি হাল গেল এক যুগে। ছুটে আসা হাজারো প্রশ্নের অজানা হাজারো উত্তর। তবে হাওয়া বদলের আভাস বইছে। নতুন মেয়াদে ভিন্ন এক সালাউদ্দিনকে দেখা যাচ্ছে। ময়লা জমা উদাসীনতার সেই চাদর ঝেড়ে ফেলে যিনি ডেডিকেশন, ডাইমেনশন আর ডিটারমিনেশনের পরিচয় দিচ্ছে, প্রয়োজনে ইস্পাত কঠিন হচ্ছে। নতুন মেয়াদের 100 দিনে চোখে পড়ার মতো বেশ কিছু কাজ করেছেন। বহুদিনের দাবি জিমনেশিয়াম, নিজস্ব স্টেডিয়াম আর একাডেমির কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন। কোচদের জবাবদিহিতার আওতায় এনে জাতীয় দল নিয়েও বড্ড সিরিয়াস দেখা যাচ্ছে বড় এই কর্তাকে। 100 দিনের পদক্ষেপে দেশের ফুটবলের মেঘে ঢাকা আকাশে সোনালী সূর্যোদয় দেখছেন নির্বাচনে তারই প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি যেভাবে লিগ আয়োজন করছেন, স্বাধীনতা কাপ আয়োজন করেছে, ন্যাশনাল টিম খেলেছে, ফেডারেশন কাপ হয়েছে, ন্যাশনাল টিম নেপালের সাথে প্রদর্শনী ম্যাচ খেলেছে, তারপরে আপনার কাতারে যে বিশ্বকাপ বাছাই পর্বটি খেলেছে। মোটামুটি 100 দিনের ভিতরে অনেকগুলো কাজ হয়েছে এবং জিমনেশিয়াম করবে, সবকিছুই একটা পজিটিভ সাইন। কাজী সালাউদ্দিন যাদের নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন সাজাচ্ছেন তাদের একজন সহ সভাপতি আতাউর রহমান মানিক। দেশের ফুটবলের নতুন এই কাণ্ডারিও লেটার মার্ক দিচ্ছেন সালাউদ্দিনের 100 দিনে। আসলে ফুটবলের জন্য 100 দিন খুব একটা কম সময়, এটার মূল্যায়ন করতে হবে আরও লম্বা সময় নিয়ে। 100 দিনে খুব বেশি কিছু মূল্যায়ন করা যাবে না ফুটবলের ক্ষেত্রে। তারপরে আমি মনে করি আমাদের ডে 1 থেকেই আমরা একটা ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য যা যা করণীয় সেভাবেই আমাদের প্রেসিডেন্ট এগোচ্ছে। এমন আধারে তার হাতে আলোর মশাল জ্বলবে। দেশের ফুটবলের আধার কাটিয়ে উৎসবের এমন মঞ্চ বারবার বানাবে। দেশের প্রতিটা ফুটবল প্রেমীর একটাই চাওয়া, ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ওরা কাজ করুক দেশের প্রয়োজনে, ফুটবলের আহ্বানে। ইহতেশাম সবুজ, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ। ভয় নয়, সচেতনতায় জয়।